সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ক্লাসে আপনাদের স্বাগতম। এই ক্লাসে আমরা আলোচনা করব উইলিয়াম শেক্সপিয়ারের একটি বিখ্যাত প্লে দ্য মার্চেন্ট অফ ভেনিস। তো শিক্ষার্থী বন্ধুরা, এই পুরো ভিডিওটি দেখলে আপনারা এই প্লের ক্যারেক্টার লিস্ট, থিমস, সামারি এবং এই প্লের ইম্পর্টেন্ট ব্রিফ কোশ্চেন সম্পর্কে জানতে পারবেন এই ভিডিওর শেষে, যা আপনাদের পরীক্ষায় অনেকটা হেল্পফুল হবে। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। দ্য মার্চেন্ট অফ ভেনিস একটি ট্র্যাজেডি কমেডি ধাঁচের নাটক। এটি উইলিয়াম শেক্সপিয়ারের সবচেয়ে উজ্জ্বল, চিত্ত আকর্ষক, আনন্দদায়ক এবং অকৃত্রিম নাটকগুলোর অন্যতম। এটার রচনাকাল সম্পর্কে আমরা পরিষ্কারভাবে জানতে পারি না। সাধারণত বিশ্বাস করা হয় যে নাটকটি 1569 সাল থেকে 1598 সালের কোনো এক সময়ে রচিত। এখন জানব এই নাটকটির উৎস সম্পর্কে। শেক্সপিয়ার নিজে তার নাটকের গল্প বা উপাখ্যান সৃষ্টি করে না। তিনি সাধারণত বর্তমান নাটক, গল্প কিংবা পৌরাণিক কাহিনী থেকে সেগুলো ধার করতেন। তিনি শুধু সেগুলোকে পরিবর্তন করতেন। তার প্রয়োজন অনুসারে তিনি সংযোজন এবং আকার পরিবর্তন করতেন। তিনি দ্য মার্চেন্ট অফ ভেনিস নাটকটির উপাখ্যান নিয়েছেন বিভিন্ন উৎস থেকে। সম্ভবত তিনি এর জন্য ইতালীয় গল্প সেকেন্ড পেকরন ও লাতিন সাহিত্যকর্ম জেস্টা রোমানোরাম থেকে সংগ্রহ করেছেন। এছাড়া বাদবাকি যা আছে তা তার নিজস্ব। এখন জানব এই প্লের মেন ক্যারেক্টার সম্পর্কে। এই প্লের মেন ক্যারেক্টার হচ্ছে অ্যান্টোনিও। ভেনিস নগরীর একজন অভিজাত ধনী ব্যবসায়ী। সুধী সমাজে সে একজন সম্মানিত ব্যক্তি, যথেষ্ট হৃদয়বান ও বন্ধু সুলভ। সমুদ্রপথে তার মালবাহী জাহাজগুলো চলাচল করে ব্যবসায়িক উদ্দেশ্যে। সে মাঝে মধ্যেই চিন্তাগ্রস্ত হয়ে পড়ে, বিশেষ করে তার মালবাহী জাহাজগুলো যখন পণ্য নিয়ে অন্য দেশের উদ্দেশ্যে যাত্রা করে। তবে অ্যান্টোনিও জানায় সে এসবের জন্য মনোকষ্টে ভোগে না। তার ভেতরের হতাশা উৎপত্তি কথাই সে নিজেও বন্ধুদের বলতে পারে না। অ্যান্টোনিওর বন্ধু বেসানিও। সে আর্থিক দিক থেকে সমস্যায় পতিত হয়ে বন্ধুর কাছে টাকা ধার নিতে আসে, কিন্তু অ্যান্টোনির হাতে কোনো টাকা না থাকাতে সে ঋণ করে হলেও টাকা দিতে চায় বন্ধুকে। শেষে এক ইহুদি মহাজন শাইলকের নিকট ঋণ গ্রহণ করার উদ্যোগ নেয়, কিন্তু শাইলক তার পূর্ব শত্রুতাবশত একটা ভয়ানক শর্তে অ্যান্টোনিকে টাকা দিতে রাজি হয়। সেটা হলো, সময় মতো সুদসহ টাকা দিতে না পারলে তার শরীর থেকে 1 পাউন্ড মাংস কেটে নেবে শাইলক। অ্যান্টোনিও এতেও রাজি হয়ে ঋণ গ্রহণ করে বন্ধুর হাতে টাকা তুলে দেয়। এদিকে অ্যান্টোনিও ভুল খবর পায় যে তার জাহাজ ডুবি হয়ে গেছে। এতে সে নিজেকে সর্বশান্ত ভেবে হতাশ হয়ে পড়ে। এদিকে শাইলকের চুক্তির মেয়াদ শেষ হয়। শেষ পর্যন্ত অ্যান্টোনিও আদালতে গিয়ে দাঁড়ায় ঋণ শোধ দেওয়ার জন্য। শাইলক অন্য কিছু চায় না, সে শুধু চায় অ্যান্টোনির 1 পাউন্ড মাংস। শেষে বেসানিওর প্রেমিকা পর্সিয়া বিচারক সেজে শাইলকের কবল হতে রক্ষা করে অ্যান্টোনিকে। মূলত অ্যান্টোনি এখানে একজন সৎ, বন্ধুসুলভ মানুষ হিসেবে চিত্রিত, যদিও তার মধ্যে ইহুদি বিদ্বেষ প্রবল। এরপরে ক্যারেক্টার শাইলক। এই নাটকের অন্যতম প্রধান চরিত্র। ইনি হলেন ইহুদি সুদখোর মহাজন, শেক্সপিয়ারের পুরো নাটকের একটি বিশেষ চরিত্র হিসেবে চিহ্নিত। শাইলক টাকা ধার দেয় সুদে। এই নাটকের অন্যতম আরেকটি চরিত্র প্রধান। অ্যান্টোনিও তার নিকট হতে সুদে টাকা ধার করে, তবে একটা অদ্ভুত শর্ত জুড়ে দেয়। সে জানায় অ্যান্টোনিও সময় মতো টাকা ফেরত দিতে না পারলে ওর শরীর হতে সে 1 পাউন্ড মাংস কেটে নেবে। অ্যান্টোনিও সেই শর্তে রাজি হয়, কারণ সে জানে তার পণ্যবাহী জাহাজগুলো ফিরে এলেই সে এটা শোধ করে দেবে। কিন্তু সংবাদ আসে যে তার জাহাজগুলো ডুবে গেছে। এদিকে শাইলকের চুক্তির মেয়াদও শেষ। সে সরাসরি বিচারালয়ে গিয়ে অ্যান্টোনির শরীরে মাংস দাবি করে। স্বয়ং ভেনিসের ডিউক নিজে শাইলককে তার ঋণের 3 গুণ টাকা দিতে চাইলেও সে নিতে অস্বীকার করে। তার দাবি অ্যান্টোনিওর মাংস। এরকম নিষ্ঠুরতা দেখানোর কারণ হচ্ছে প্রতিশোধ স্পৃহা। কারণ অ্যান্টোনিও ইহুদি শাইলককে ঘৃণা করত এবং সামনাসামনি নানান খারাপ কথা বলতো। শাইলক এ কারণে ছাড় দিতে রাজি নয় তাকে। তবে শেষ অবধি এই নিষ্ঠুর শাইলক তার প্রতিহিংসা মেটাতে পারেনি। অ্যান্টোনিওর বন্ধু বেসানিওর প্রেমিকা বিচারক সেজে তাকে রক্ষা করে। বিচারের রায় হয় মাংস কাটতে হবে, ঠিক 1 পাউন্ড, 1 রতি কমও নয়, বেশিও নয়, আর রক্তপাত করা যাবে না। এটা শুনে সে ক্ষান্ত হয়, দাবি তুলে নেয়, তবে তার অর্ধেক সম্পদ রাষ্ট্রের হাতে যাবে, এটা বলা হয়।
আর অর্ধেক পাবে তার কন্যা জেসিকা ও তার প্রেমিকা লরেঞ্জো। শাইলক মূলত খ্রিস্টান অর্ধেক ইহুদি বিদেশের প্রতিবাদ হিসেবে চিত্রিত এই নাটকে। এরপরে ক্যারেক্টার পোর্শিয়া। এই নাটকের নায়িকা বেলমন্ট নামক স্থানের ধনাঢ্য বিত্তশালী পরিবারের কন্যা, রূপে গুণে অদ্বিতীয়া। সে তার পিতার প্রতিশ্রুতি অনুযায়ী বিয়ে করবে বলে প্রতিজ্ঞাবদ্ধ। স্বর্ণ, রৌপ্য আর সীসা দ্বারা তৈরি 3টি কোটার একটিতে, অর্থাৎ সীসার কোটাতে তার ছবি রেখে সে তার প্রার্থীদের ভাগ্য পরীক্ষা করতে বলে। সে জানায় প্রকৃত কোটা বাছাই করে যে তার মধ্যে তার ছবিটা পাবে তাকে সে বিয়ে করবে। অনেক প্রার্থী, বিশেষ করে নানা রাজ্য থেকে রাজা আর রাজপুত্ররা জড়ো হয় একের পর এক ভাগ্য পরীক্ষার জন্য। কেউ স্বর্ণের কোটা, কেউ আবার রূপার কোটা খোলে। সীসার কোটার মধ্যে যে পোর্শিয়ার ছবি থাকতে পারে এটা তারা ভাবতে পারে না, ফলে যা হওয়ার তাই হয়। সবাই একে একে ব্যর্থ হয়ে ফিরে যায়। তবে বেসানিয়া নামে একজন যুবা পোর্শিয়ার ভাগ্য পরীক্ষার খেলা জিতে যায়। সে সীসার কোটাটাই খোলে। অবশ্য পোর্শিয়াও বেসানিয়াকে দেখে আকৃষ্ট হয়েছিল, আর সেও চাচ্ছিল সে সঠিক কোটাটাই বাছাই করুক। পোর্শিয়া বেসানিয়ার কাছে জানতে পারে সে ঋণগ্রস্ত, আর তার বন্ধু অ্যান্টোনিও সে ঋণের দায়ভার গ্রহণ করে এক ইহুদি সুদখোরের কাছে ইহুদি সুদ হিসাবে শরীর থেকে মাংস কেটে নেবে। বিষয়টা এখন আদালতে। বুদ্ধিমতী পোর্শিয়া সবার অলক্ষ্যে বিচারক সেজে তার সহচরী নেরিসাকে সাথে নিয়ে ভেনিসে যায় এবং বুদ্ধি বলে অ্যান্টোনিকে ঋণের দায়ভার হতে মুক্ত করে এবং গোপনে বেলমেন্ট ফিরে আসে। পরবর্তীতে বেসানিও অ্যান্টোনিও ফিরে এলে এটা প্রকাশ পায়। এই নাটকে পোর্শিয়া অতি বুদ্ধিমতী এবং একজন পবিত্র রমণী হিসেবে চিত্রিত। এরপরে ক্যারেক্টার লরেঞ্জো, একজন খ্রিস্টান যুবক। সে ভালোবাসত ইহুদি সুদখোর শাইলকের কন্যা জেসিকাকে। সে বেসানিও, অ্যান্টোনিও ও গ্রাসিয়ানোর একজন অকৃত্রিম বন্ধু। সে জেসিকাকে নিয়ে পালিয়ে পোর্শিয়া গিয়ে চলে আসে। এরপরে ক্যারেক্টার জেসিকা, ইহুদি সুদখোর মহাজন শাইলকের কন্যা, কিন্তু মনের দিক থেকে সে ছিল শাইলকের বিপরীত। শাইলকের কর্মকাণ্ড মোটেই পছন্দ করত না সে। জেসিকা তার পিতার দামি সব সম্পদ কবজা করে পালিয়ে এসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় লরেঞ্জোর সাথে। এরপরে ক্যারেক্টার নেরিসা, সুন্দরী পোর্শিয়ার একান্ত সহকারী। পোর্শিয়াকে সর্বদা সে সব কাজে সহায়তা প্রদান করে। পোর্শিয়া যখন বিচারক সেজে ভেনিসে যায় তখন আদালতে সে বিচারকের মুহুরি সেজে তাকে সহায়তা করেছে। বেসানিওর বন্ধু গ্রাসিয়ানোর সাথে সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এই নাটকে নেরিসা একজন অত্যন্ত বুদ্ধিমতী রমণী হিসাবে চিত্রিত হয়েছে। এরপরে ক্যারেক্টার লন্সলট, এই নাটকের ভার। প্রথমে সে ইহুদি শাইলকের বাড়িতে চাকরি করত, পরে সে ইহুদিকে ত্যাগ করে বেসানির কাছে চলে আসে। এখন জানব এই প্লের থিম সম্পর্কে। উইলিয়াম শেক্সপিয়ার দ্য মার্চেন্ট অফ ভেনিস নাটকে বিভিন্ন গুরুত্বপূর্ণ থিম তুলে ধরেছেন, যা মানুষের স্বভাব, সম্পর্ক ও সমাজের বাস্তবতাকে প্রকাশ করে। এই নাটকের প্রধান থিমগুলো হলো ন্যায় বিচার বনাম দয়া। এই নাটকের অন্যতম প্রধান দ্বন্দ্ব হলো কঠোর ন্যায় বিচার ও মানবিক দয়ার মধ্যে সংঘর্ষ। শাইলক তার চুক্তি অনুযায়ী অ্যান্টনির শরীর থেকে 1 পাউন্ড মাংস চায়, কিন্তু পোর্শিয়া তাকে দয়ার গুরুত্ব বোঝানোর চেষ্টা করে। এরপর পক্ষপাত ও বৈষম্য। নাটকটিতে ধর্মীয় ও জাতিগত বৈষম্যর চিত্র স্পষ্ট। বিশেষ করে শাইলককে শুধুমাত্র ইহুদি হওয়ার কারণে বারবার অপমান ও অবজ্ঞার শিকার হতে হয়। এরপর বন্ধুত্ব ও বিশ্বস্ততা। অ্যান্টোনিও ও বেসানিওর বন্ধুত্ব নাটকের মূল চালিকা শক্তি। এটি নিঃস্বার্থে বন্ধু ও আত্মত্যাগের গুরুত্ব বোঝায়। এরপরে ভালোবাসা ও বিবাহ। বেসানিও ও পোর্শিয়া প্রেম, পাশাপাশি জেসিকা ও লরেঞ্জোর পলায়ন ভালোবাসার বিভিন্ন দিক তুলে ধরে। তো বন্ধুরা, চলুন এই পুরো প্লেটি সামারাইজ করা যাক। এই প্লেটি শুরু হয়েছে ইতালির ভেনিস শহরে। অ্যান্টোনিও একজন বড় ব্যবসায়ী। সে তার সকল টাকা সমুদ্রের জাহাজের পিছনে বিনিয়োগ করেছে। তার জাহাজগুলো কখন কিনারায় ফিরবে এ নিয়ে সে বেশ চিন্তায় আছে। বেসানিও এবং গ্রাসিয়ানো অ্যান্টোনিওর দুজন খুবই ঘনিষ্ঠ বন্ধু। তারা অ্যান্টোনিওর সাথে দেখা করতে এসেছে। বেসানিও খেয়াল করে অ্যান্টোনিওর মন খুব খারাপ। অ্যান্টোনিও জানায় যে তার সকল জাহাজ সমুদ্রে আটকা পড়েছে। বেসানিও অ্যান্টোনিওর মন ভালো করার অনেক চেষ্টা করে। এরপর বেসানিও অ্যান্টোনিকে বলে তার বেশ কিছু টাকা লাগবে। সে যদি বেসানিকে টাকাগুলো দিত তাহলে সে বেলমন্টের প্রিন্সেস পোর্শিয়ার সুইটার হিসেবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারত।
অ্যান্টনি বলে তার সকল টাকা সে ব্যবসার কাজে লাগিয়েছে। তার কাছে আপাতত কোনো টাকা নেই। তবে অ্যান্টনিও বেসানিকে জানায় যে বেসানিও চাইলে তার নামে অন্য কারো কাছে টাকা ধার নিতে পারে এবং সেই টাকার জামিনদার অ্যান্টনিও নিজেই থাকবে। এখন নাটকের দৃশ্যটি বেলমন্টে দেখানো হয়। পোর্সিয়া তার বিয়ে নিয়ে খুবই হতাশ। সে তার সেবিকা এবং বান্ধবী নেরিসার কাছে আক্ষেপ প্রকাশ করে। কেউ কি তার বাবার দেওয়া সেই ক্যাসকেটের ধাঁধার সমাধান করতে পারবেন না? এদিকে ধাঁধার সমাধান করার জন্য অনেক দেশে প্রিন্সরা চেষ্টা করেছে, কিন্তু কেউ সমাধান করতে পারেনি। তাদের মূল্যে উল্লেখযোগ্য ইংলিশ লর্ড, স্কটিশ লর্ডস, ডেনমার্ক এবং জার্মানি সব জায়গার প্রিন্সরা ধাঁধাটি সমাধান করার চেষ্টায় ব্যর্থ হয়েছে। এই সব কিছু দেখে পোর্সিয়া খুবই হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। এরপর পোর্সিয়া তার বান্ধবী নেরিসাকে বলে যে তার বিশ্বাস আছে কেউ না কেউ আসবেই এবং ধাঁধাটির সমাধান করবে। এরপর সে বেসানির কথা ভাবতে থাকে। বেসানিও বীরের বেশে এসে পোর্সিয়াকে এই গোলক ধাঁধা থেকে মুক্ত করবে। এই সময় একজন চাকর পোর্সিয়াকে জানায় মরক্কোর প্রিন্স তার ক্যাসকেটের ধাঁধা অ্যাকসেপ্ট করেছে, সে এই ধাঁধাটি সমাধান করাতে চায়। এরপর নাটকের দৃশ্যটি ভেনিসে দেখানো হয়। বেসানিও শাইলক নামক একজন বড় সুদের ব্যবসায়ীর কাছে যায়। শাইলক ভেনিস শহরে সুদের বিনিময়ে মানুষকে টাকা দিয়ে থাকে। বেসানিও শাইলকের কাছে 3000 ডুকেট চাই। শাইলক প্রথমে টাকা ধার দিতে চায় না, কিন্তু বেসানিও তখন জানায় এই টাকার জামিনদার হবে এই শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী অ্যান্টনিও। অ্যান্টনির নাম শুনতে শাইলক প্রতিশোধের আগুন জ্বলে ওঠে, কারণ অ্যান্টনিও শাইলকের সুদে কারবার কখনো পছন্দ করতো না এবং শাইলকের কর্মকাণ্ডকে নানাভাবে হেয় করত। শাইলক মানুষের সুদের বিনিময়ে টাকা ধার দিতে হয় এবং যথাসময়ে সুদ পরিশোধ করতে না পারলে তাকে নানাভাবে অত্যাচার করতে হয়। এবার শাইলক একটি বড় সুযোগ পেয়েছে অ্যান্টনিকে সাহায্য করার। শাইলক এই টাকা ধার দেওয়ার সময় বেশ কিছু শর্ত প্রদান করে। চুক্তি অনুসারে শাইলক বেসানিকে 3000 ডুকেট ধার দিবে এবং এর বিনিময়ে সে কোনো প্রকার সুদ নেবে না, কিন্তু শর্ত হচ্ছে 3 মাসের মধ্যে সমস্ত টাকা ফিরিয়ে দিতে হবে। কোনোভাবে টাকা ফেরত দিতে ব্যর্থ হলে শাইলক অ্যান্টনিওর শরীরের যে কোনো অংশ থেকে 1 পাউন্ড মাংস কেটে নেবে। বেসানিও অ্যান্টনিকে বলেছিল এই শর্তের জন্য রাজি না হতে, কিন্তু অ্যান্টনিও বিশ্বাস ছিল নির্দিষ্ট সময়ের মধ্যে তার জাহাজগুলো কিনারায় এসে পৌঁছাবে। তখন তার আর টাকার কোনো সমস্যা থাকবে না এবং সে শাইলকের টাকাগুলো পরিশোধ করে দিতে পারবে। এই বিশ্বাসের উপর ভিত্তি করে অ্যান্টনিও এই চুক্তিপত্রে রাজি হয় এবং শাইলক বেসানিওকে 3000 ডুকেট ধার দেয়। এবার নাটকের দৃশ্যটি আবার ভেনিসে দেখানো হয়। বেসানিও শাইলকের কাছ থেকে টাকা পাওয়ার পর বেলমন্ট যাওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে শাইলকের মেয়ে জেসিকা লরেঞ্জের প্রেমে হাবুডুবু খাচ্ছে। তাদের এই সম্পর্ক শাইলক কোনোভাবে মেনে নিবে না, কারণ শাইলক জিউস আর লরেঞ্জ হচ্ছে খ্রিস্টান। একজন খ্রিস্টান ছেলের সাথে মেয়ের বিয়ে দিতে সে একদমই রাজি না। এই জন্য জেসিকা লরেঞ্জের সাথে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে। লরেঞ্জো বেসানিওর বন্ধু গ্রাসিয়ানের কাছে এই ব্যাপারে সাহায্য চায়। এদিকে বেসানিও শাইলকের রাতের খাবারের জন্য দাওয়াত করছে। শাইলক যখন বেসানিওর বাড়িতে রাতের খাবার খেতে যায়, তখন শাইলকের মেয়ে জেসিকা তার বাবার অনেক টাকা পয়সা নিয়ে লরেঞ্জোর সাথে পালিয়ে যায়। এরপর জেসিকা ও লরেঞ্জো বেসানির কাছে আসে এবং তাকে অনুরোধ করে তাদেরকেও তার সাথে বেলমন্টে নিয়ে যেতে। এবার নাটকের দৃশ্যটি পোর্সিয়ার বাড়িতে দেখানো হয়। মরক্কোর প্রিন্স ধাঁধার সমাধান করতে আসে। ধাঁধাটি হচ্ছে পোর্সিয়ার বাবা 3টি বাক্স রেখে গিয়েছেন। 3টি বাক্সতে আলাদা আলাদা ইনস্ট্রাকশন লেখা আছে। প্রথম বাক্সটি হচ্ছে সোনার, যেখানে লেখা আছে হু চুজেস মি সেল গেন হোয়াট মেনি ম্যান ডিজার, এবং দ্বিতীয় বাক্সটি হচ্ছে সিলভারের এবং এর উপর লেখা আছে হু চুজেস মি সেল গেট অ্যাজ মাচ অ্যাজ হি ডিজার্ভস। আর তৃতীয় বাক্যটি হচ্ছে সিসার এবং এই বাক্যটির উপর লেখা আছে হু চুজেস মি মাস্ট গিভস অ্যান্ড হ্যাজার্ড অল হি হ্যাজ। এই 3টি বাক্সের মধ্যে যে কোনো একটিতে পোর্সিয়া ছবি আছে। যে সঠিক বাক্সটি নির্বাচন করতে পারবে ওই অনুযায়ী পোর্সিয়া তাকে বিয়ে করবে। মরক্কোর প্রিন্স হাসতে হাসতে নির্দ্বিধায় প্রথম বাক্সটি অর্থাৎ সোনার বাক্সটি নির্বাচন করলেন। বাক্সটি খোলার পরে সেখানে সে ছবি পেল না, বরং সেখানে একটি বাক্য লেখা ছিল অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, অর্থাৎ চকচক করলে সোনা হয় না। পোর্সিয়া এবারেও হতাশ হয়ে পড়ল, কারণ এই যাবৎ অনেক প্রিন্স এই প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে, কিন্তু কেউ সফল হতে পারেনি। এবার নাটকের দৃশ্যটি ভেনিসে দেখানো হয়। শাইলক তার মেয়ের জন্য বিলাপ করছে, কারণ সে একজন খ্রিস্টানের সাথে পালিয়েছে, আর এটা শাইলক কোনোভাবে মেনে নিতে পারছে না। তার মেয়ে পালানোর সময় তার মৃত স্ত্রীর দেওয়া আংটিটাও সাথে নিয়ে গেছে। এই কারণে শাইলক অনেক রাগান্বিত হয়। এদিকে পোর্সিয়া ধাঁধাটি সমাধান করার জন্য অ্যারাগনের প্রিন্স আসে। সে সিলভারের বাক্সটি নির্বাচন করে। এটিও ভুল বাক্স ছিল। যখন সঠিক বাক্স নির্বাচন সবাই ব্যর্থ হচ্ছিল,
ঠিক সময় বেসানি এসে হাজির হয়। বেসানিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এদিকে বেসানিয়ার আশা দেখে পর্ষিয়া বেশ খুশি হয়। সে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকে যেন বেসানিয়া সঠিক বাক্সটি বাছাই করতে পারে এবং তাকে বিয়ে করতে পারে। বেসানিয়া আসার পর খুবই তাড়াহুড়া করতে থাকে, কিন্তু পর্ষিয়া তাকে ধৈর্য রাখতে বলে ও ভেবেচিন্তে কাজ করতে বলে। বেসানিয়া পর্ষিয়ার কথা শুনে বেশ কিছুদিন অপেক্ষা করে। এর মধ্যে বেসানিয়া ও পর্ষিয়ার প্রতি তার সত্য ভালোবাসার কথা প্রকাশ করে। বেসানিয়া খুবই ভাবনা চিন্তা করে সীসার বাক্সটি পছন্দ করে। এই সীসার বাক্সটির মধ্যে ছিল পর্ষিয়ার ছবি। বেসানিয়া প্রতিযোগিতায় জয়লাভ করে। পর্ষিয়ার বাবার উইল অনুযায়ী পর্ষিয়া এখন বেসানিয়াকে বিয়ে করতে পারবে। পর্ষিয়া অত্যন্ত আনন্দের সাথে বেসানিয়াকে গ্রহণ করে। সে বেসানিয়াকে ভালোবাসার প্রতীক হিসেবে একটি আংটি পরিয়ে দেয় এবং সেটি কাউকে না দিতে সাবধান করে। ঠিক এই সময়ে জেসিকা এবং লরেঞ্জো ভেনিস থেকে পালিয়ে এখানে চলে আসে। তারা একটি খবর নিয়ে আসে যে অ্যান্টনিওর বিরুদ্ধে শাইলক ডিকের কাছে একটি মামলা করছে, কারণ অ্যান্টনিও যথাসময়ে শাইলকের টাকা পরিশোধ করতে পারেনি। এখন শর্ত অনুযায়ী শাইলক অ্যান্টনিওর শরীরে যে কোনো অংশ থেকে 1 পাউন্ড মাংস কেটে নেবে। এই খবরটা শোনার পর বেসানিয়ার মন খুবই খারাপ হয়। সে খুবই চিন্তার মধ্যে পড়ে যায়। এতগুলো টাকা বেসানিয়া কীভাবে পরিশোধ করবে তা নিয়ে দুশ্চিন্তা পড়ে যায়। তার কাছে এখন কোনো টাকাও নেই। এই বিষয়টি পর্ষিয়া লক্ষ্য করে। লরেঞ্জো এবং জেসিকা যখন বেসানিয়া সব কিছু বলছিল তখন পর্ষিয়া সব কিছু শুনে ফেলে। পর্ষিয়া বেসানিয়াকে দ্বিগুণ টাকা অর্থাৎ 6000 ডুকে দিয়ে ভেনিসের উদ্দেশ্যে রওনা দিতে বলে। বেসানিয়া এক মুহূর্ত দেরি না করে টাকা নিয়ে রওনা দেয়। এদিকে পর্ষিয়া তার স্বামীর বন্ধুকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। তাই সে একজন উকিলের ছদ্মবেশ ধারণ করে এবং নেরিসা তার অ্যাসিস্ট্যান্ট এর ছদ্মবেশ ধারণ করে এবং ভেনিসের উদ্দেশ্যে রওনা করে। নাটকের দৃশ্যটিকে এখন দেখানো হচ্ছে ভেনিসের ডিউকের রাজপ্রাসাদে। ডিউক তার কোর্ট রুমে অ্যান্টনিও এবং শাইলকের বিচার কার্যক্রম শুরু করে। এই বিচারে অ্যান্টনিওর পক্ষের উকিল ডক্টর বালথাজার ছদ্মবেশী পর্ষিয়া। শাইলক আদালতে বলে অ্যান্টনিও তার ঋণ পরিশোধ করতে ব্যর্থ হয়েছে, তাই শর্ত অনুযায়ী শাইলক অ্যান্টনিওর শরীরে যে কোনো অংশ থেকে 1 পাউন্ড মাংস কেটে নেবে। শাইলক যে পরিমাণ টাকা ধার দিয়েছে তার দ্বিগুণ পরিমাণ টাকা তাকে অফার করা হয়, কিন্তু সে কোনোভাবে টাকা নেবে না। সে অ্যান্টনিওর শরীর থেকে মাংস কেটে নিতে চায়। চুক্তি অনুযায়ী শাইলক 1 পাউন্ড মাংস কেটে নিতে পারবে, কিন্তু চুক্তিতে রক্তের কথা উল্লেখ নেই। বিদায় শাইলককে রক্ত না ঝরিয়ে মাংস কেটে নেওয়ার আদেশ দেওয়া হয়। যদি রক্ত বের হয় তবে তার সকল সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। তার সকল সম্পত্তি অর্ধেক পাবে ডিক আর বাকি অর্ধেক পাবে অ্যান্টনিও। এটা শোনা পর শাইলক বলে যে রক্তবিহীন মাংস কাটা কোনোভাবেই সম্ভব না। এবার শাইলক তার নিজের ভুল বুঝতে পেরে ডিকের কাছে তার অপরাধের জন্য ক্ষমা চায়। ডিক শাইলকের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করে। এই সম্পত্তির অর্ধেক ডিক পায় এবং বাকি অর্ধেক পায় অ্যান্টনিও। এখানে অ্যান্টনিও আবারও তার মহানুভবতা দেখায়। সে ডিককে অনুরোধ করে নিজের অংশটুকু শাইলকের মেয়ে জেসিকাকে দিয়ে দেন, যেন শাইলক মারা যাওয়ার পর জেসিকা এই সম্পত্তির মালিক হয়। শাইলক এই ফাইসালা মেনে নিতে বাধ্য হয় এবং শাস্তিস্বরূপ ধর্ম পরিবর্তন করে সে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে। মুক্তি পাওয়ার পর অ্যান্টনিও বেসানিয়া সেই উকিলের সাথে কোর্টের বাইরে সাক্ষাৎ করে। তারা উকিলকে টাকা দিতে চায়, কিন্তু সেই উকিলটি টাকা না নিয়ে অন্য একটি জিনিস চায়। উকিল এবার বেসানিয়ার হাতে থাকা সেই আংটিটা চেয়ে বসে, যেটি তাকে পর্ষিয়া দিয়েছিল। বেসানিয়া একটু ইতস্তত করলেও পরে সেটি উকিলকে দিয়ে দেয়। এরপর যাবতীয় কার্যক্রম শেষ করে উকিল অর্থাৎ পর্ষিয়া এবং তার সহকারী বেলমেন্টে ফিরে আসে। এদিকে বেসানিয়া এবং তার বন্ধু বেলমেন্টে পৌঁছায়। পর্ষিয়া বেসানিয়াকে দেওয়া সেই রিংয়ের কথা জিজ্ঞাসা করলো। বেসানিয়া বিভিন্নভাবে পর্ষিয়াকে বোঝাতে চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। তখন অ্যান্টনিও পর্ষিয়াকে পুরো বিষয় খুলে বলে এবং পর্ষিয়া শান্ত হয়। এরপর পর্ষিয়া বেসানিয়াকে অবাক করে দিয়ে সেই আংটিটি তার হাতে দেয়। বেসানিয়া জানতে চাইলে পর্ষিয়া তাদের ছদ্মবেশ ধারণের বিষয়টি পরিষ্কার করে। পর্ষিয়া অ্যান্টনিকে বাঁচিয়েছে জেনে বেসানিয়া এবং অ্যান্টনিও অনেক খুশি হয়। পর্ষিয়া জেসিকাকে তার বাবার অর্ধেক সম্পত্তির চুক্তিনামাটি দেয়। সবশেষে অ্যান্টনি জানতে পারে যে তার 3টি জাহাজ কিনারা এসে পৌঁছে, আর এভাবেই নাটকটি শেষ হয়। তো বন্ধুরা, এখন জানবো এই প্লেটির মোস্ট ইম্পর্টেন্ট ব্রিফ কোশ্চেন সম্পর্কে। হু ইজ দ্য প্রোটাগনিস্ট অফ দ্য প্লে? এই নাটকের প্রধান চরিত্র কে? দ্য প্রোটাগনিস্ট অফ দ্য প্লে ইজ অ্যান্টনিও, দ্য মার্চেন্ট অফ ভেনিস। এই নাটকের প্রধান চরিত্র অ্যান্টনিও, যিনি ভেনিসের এক ব্যবসায়ী। হাউএভার বেসানিয়া অ্যান্ড পর্ষিয়া অলসো প্লেজ সিগনিফিক্যান্ট রোলস। তবে বেসানিয়া ও পর্ষিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই নাটকে। হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য প্লে? এই প্লের সেন্ট্রাল থিম কী? দ্য সেন্ট্রাল থিম অফ দ্য প্লে ইজ জাস্টিস ভার্সাস মার্সি, লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ, রিভেঞ্জ অ্যান্ড প্রেজুডিস। এই নাটকের প্রধান বিষয়বস্তু হল বিচার বনাম দয়া, প্রেম ও বন্ধুত্ব, প্রতিশোধ এবং কুসংস্কার। হোয়াই ডাজ বেসানিয়া নিড মানি?
বেসিনোর টাকা কেন দরকার? বেসেনিও নিডস মানি টু ট্রাভেল বেলমন্ট অ্যান্ড কম্পিট ফর পর্সিয়াস হ্যান্ড ইন ম্যারেজ। বেসিনোর টাকা দরকার বেলমন্টে যাওয়ার জন্য, যেখানে সে পর্সির সাথে বিয়ের প্রতিযোগিতা অংশ নিতে চায়। হোয়াট কন্ডিশন ডাজ শাইলক সেট ফর দ্য লোন? শাইলক ঋণের জন্য কী শর্ত দিয়েছিল? শাইলক ল্যান্ডস 3000 ducats to Bassanio on the condition that if Antonio fails to repay the loan, Shylock will take a pound of Antonio's place. শাইলক 3000 ডুকেস ঋণ দেয় এই শর্তে যে যদি অ্যান্টোনিও সময়মতো ঋণ পরিশোধ করতে না পারে তবে শাইলক তার শরীর থেকে 1 পাউন্ড মাংস কেটে নেবে। হোয়াট আর দ্য 3 ক্যাসকেটস ইন পোর্সিয়ার টেস্ট? পোর্সিয়ার ধাঁধার 3টি বাক্সে কী কী লেখা ছিল? দ্য 3 ক্যাসকেটস আর গোল্ড, হু চুজেস মিন্স হেল গেন হোয়াট মেনি ম্যান ডিজার। সোনার বাক্সে লেখা ছিল যে আমাকে বেছে নেবে সে যা চাইবে তাই পাবে। সিলভার, হু চুজেস মি সেল গেট অ্যাজ মাচ অ্যাজ হি ডিজার। সিলভার বাক্সে লেখা ছিল যে আমাকে বেছে নেবে সে তার প্রাপ্যটুকু পাবে। লিড, হু চুজেস মি মাস্ট গিভ অ্যান্ড হাজার্ড অল দ্য হ্যাজ। সিসার বাক্সে লেখা ছিল যে আমাকে বেছে নেবে সে সব কিছু বাজি রাখতে রাজি থাকবে। হুইচ কাসকেট ডাজ বেসিনো চুজ অ্যান্ড হোয়াই? বেসিনো কোন বাক্সটি বেছে নেয় এবং কেন? বেসিনো চুজেস দ্য লিস্ট কাসকেট হুইচ কন্টেন্স পোর্সিয়াস পিকচার। বেসিনো সিসার বাক্স বেছে নেয় যেখানে পোর্সিয়ার ছবি ছিল। হি চুজেস ইট বিকজ হি ভ্যালুস ইনার ওয়ার্থ ওভার আউটওয়ার্ড অ্যান্ড অ্যাপিয়ারেন্স। কারণ সে বাইরের চাকচিক্যের চেয়ে অন্তরের মূল্যকে বেশি গুরুত্ব দেয়। হাউ ডাজ পোর্সিয়া সেভ অ্যান্টনি ইন কোর্ট? আদালতে পোর্সিয়া কীভাবে অ্যান্টনিকে বাঁচায়? ডিসগাইজ এজ লোয়ার, পোর্সিয়া আর্গিউস দ্যাট শাইলক ক্যান টেক এ পাউন্ড অফ ফ্লেশ বাট নট স্পিল এনি ব্লাড হুইচ ইজ ইম্পসিবল। পোর্সিয়া ডক্টর বালথাজার নামে উকিল সেজে আদালতে বলে যে চুক্তি অনুযায়ী শাইলক 1 পাউন্ড মাংস নিতে পারবে কিন্তু রক্ত ফেলাতে পারবে না। দিস ডিফেয়ার্স শাইলকস ক্লেম, যা অসম্ভব, ফলে শাইলক হেরে যায়। হোয়াট পানিশমেন্ট ডাজ শাইলক রিসিভ? শাইলক কী শাস্তি পায়? শাইলক লজেস হাফ ইজ ওয়েলথ অ্যান্ড ইজ টু ফোর্স টু কনভার্ট টু ক্রিশ্চিয়ানিটি। শাইলকের অর্ধেক সম্পত্তি বাজেয়াপ্ত করা হয় এবং তাকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে বাধ্য করা হয়। হোয়াট রোল ডাজ দ্য রিং প্লে ইন দ্য স্টোরি? গল্পে আংটিটির কী ভূমিকা ছিল? পোর্সিয়া গিভস বেসেনিও এ রিং অ্যাজ এ সিম্বল অফ দেয়ার লাভ অ্যান্ড ওয়ান্স হিম নেভার টু গিভ ইট অ্যাওয়ে। পোর্সিয়া বেসেনিওকে ভালোবাসার প্রতীক হিসেবে একটি আংটি দেয় এবং বলে এটি যেন কাউকে না দেয়। লেটার পোর্সিয়া ডিসগাইজ এজ দ্য লোয়ার ট্রিক্স বেসেনিও ইন্টু গিভিং হার দ্য রিং টেস্টিং হিজ লয়ালিটি। পরে পোর্সিয়া ছদ্মবেশে বেসেনের বিশ্বস্ততা পরীক্ষা করতে সে এই আংটিটি চেয়ে নেয়। হোয়াট হ্যাপেন্স অ্যাট দ্য এন্ড অফ দ্য প্লে? নাটকের শেষে কী হয়? অ্যান্টোনিও লার্নস দ্যাট হিজ শিপস আর সেফ, বেসেনিও অ্যান্ড পোর্সিয়া রিইউনাইটেড অ্যান্ড অল দ্য মিসআন্ডারস্ট্যান্ডিং আর রিসলভড লিডিং টু হ্যাপি এন্ডিং। অ্যান্টোনিও জানতে পারে তার জাহাজগুলো নিরাপদে এসেছে, বেসেনিও ও পোর্সিয়া আবার একত্র হয় এবং সব ভুল বোঝাবুঝি শেষ হয়, ফলে নাটকটি সুখের পরিণতি লাভ করে।